প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই ভয়াবহ দিনগুলোতে আনন্দের সাথে ঈদ উদযাপন করেছো, ঈদুল আজহা উদযাপন করেছো। তো আনন্দে থাকো এই আশা ব্যক্ত করে আজকে তোমাদের জন্য আমি একটা ক্লাস শুরু করছি। আজকে আমি যে ক্লাসটি করব অনার্স চতুর্থ বর্ষ, বাংলা বিভাগের অনার্স চতুর্থ বর্ষে একটি ক্লাস করব। বিষয় হচ্ছে ধ্বনিতত্ত্ব ও ভাষাতত্ত্ব। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ধ্বনিতত্ত্ব ও ভাষাতত্ত্বের ভাষা ও ধ্বনির বিভিন্ন দিকগুলো এখানে আলোচিত হয়। বিষয় কোড 241015। তো ধ্বনিতত্ত্ব ও ভাষাতত্ত্বের এই ক্লাসটি আজকে প্রথম, তাই আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ নিয়ে আজকে আলোচনা করব। সেই প্রসঙ্গটি যেভাবে প্রশ্নে আসে আমরা সেভাবে আলোচনা করব। প্রসঙ্গটি হলো ভাষা কি, ভাষাতত্ত্বের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো আদিম মানুষ কথা বলতে পারতো না, আকার ইঙ্গিতে মনের ভাব প্রকাশ করত এবং একটা পর্যায়ে গিয়ে মানুষ কথা বলা শিখে এবং সে কথা বলতে গিয়ে কথা বলার যে মূল উপকরণ, মূল একক, সেটা হচ্ছে ধ্বনি এবং কতগুলো অর্থবোধক ধ্বনি মিলে শব্দ তৈরি হয়। কতগুলো শব্দ মিলে একটি পূর্ণাঙ্গ বাক্য হয়, যা দিয়ে আমরা মনোভাব প্রকাশ করি। তো সেই হিসাবে আমাদের আজকের এই প্রশ্নটি প্রাসঙ্গিক। ভাষা কি, ভাষাতত্ত্বের বিভিন্ন শাখা সম্পর্কে আলোচনা করো। প্রিয় শিক্ষার্থী, মানুষের মনের ভাব ও ভাবনার বাহন ভাষা। ভাষা ছাড়া মানুষ কখনো মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। মানুষ এক বা একাধিক ধ্বনির মাধ্যমে একটি ভাব প্রকাশ করে। এই ধ্বনি মানুষের কণ্ঠ থেকেই বের হয়। মানুষের কণ্ঠ থেকে বের হওয়া অর্থপূর্ণ ধ্বনি সমষ্টি ভাষা, যেটা আমি একটু আগেই বলেছি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মানুষ জাতি যে ধ্বনি বা ধ্বনি সকল দ্বারা মনের ভাব প্রকাশ করে তাহার নাম ভাষা। মোহাম্মদ আবদুল্লাহের মতে কতগুলো অর্থবোধক ধ্বনির সাহায্যে এক এক সমাজের মানুষ তাদের সামাজিক জীবন চালু রাখে। এক এক সমাজের সকল অর্থবোধক ধ্বনির সমষ্টি ভাষা। আর ভাষার সংজ্ঞাটা নির্ণয় করো, খুব সহজবোধ্য নয়। মার্কিন ভাষাতাত্ত্বিক বার্নার্ড ব্লক এবং জর্জ এল ট্রেগার বলেছেন, এ ল্যাঙ্গুয়েজ ইজ এ সিস্টেম অফ আরবিট্রারি ভোকাল সিম্বলস by means of which a social group cooperates. তো ওই সংজ্ঞা থেকে আমরা ভাষা সম্পর্কে বলতে পারি, প্রথমত ভাষা একটি ব্যবস্থা বা সিস্টেম। দ্বিতীয়ত ভাষা প্রতীকের বা সিম্বলের মাধ্যমে ভাষা প্রতীকের বা সিম্বলের মাধ্যমে রূপান্তরিত সংকেতমালা বা সিস্টেম অফ সিম্বলস। তৃতীয়ত ওই প্রতীকগুলো কণ্ঠজনিত ভোকাল অর্থাৎ
কণ্ঠ নিঃসৃত অর্থবোধক ধ্বনির বিন্যাস। চতুর্থত, এ প্রতীকগুলো স্বেচ্ছাপ্রণোদিত আরবিট্রারি। অতএব আমরা বলতে পারি মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা সম্পাদিত বিশেষ জনসমাজ ব্যবহৃত বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টির নাম ভাষা। ভাষার বৈশিষ্ট্য বিচার করে বলা যায় যে ভাষা হচ্ছে মানব অভ্যাসের আকার স্বরূপ এবং যার উদ্দেশ্য হলো অন্যদের চিন্তাভাবনা থেকে স্বতন্ত্র চিন্তা ও অনুভবে সাহায্য করা। মূলত ভাষাতত্ত্বের বিভিন্ন শাখা সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে জেনে নিই ভাষাতত্ত্ব কী। ভাষাতত্ত্বের বিশ্লেষণকে লিঙ্গুইস্টিক্স বলা হয়। আর যিনি বিশ্লেষণ করেন তাকে বলা হয় লিঙ্গুইস্ট। তো দেখি আমরা ভাষাতত্ত্বের বিভিন্ন শাখাগুলো এখন। ভাষা বিশ্লেষণে ভাষার বিভিন্ন রূপের সামগ্রিকতার উপর গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। এক্ষেত্রে ক্ষুদ্রতম ও বৃহত্তম ভাষাতাত্ত্বিক উপাদানের মধ্যে সমন্বয় সাধন ও অর্থগত দিক প্রকাশে ভাষাগত উপাদানগুলো বিভিন্ন শাখায় বিন্যস্ত করা হয়। ভাষাতত্ত্বের প্রধান শাখাগুলো হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও বাগর্থ তত্ত্ব। নিম্নে চিত্রের সাহায্যে ভাষাতত্ত্বের শাখাগুলি নির্দেশিত হলো। আমরা এই চিত্রে দেখব। প্রথম আছে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব থেকে 4টি শাখা। প্রধান শাখা ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থ তত্ত্ব। আমরা প্রথমে আলোচনা করব ধ্বনিতত্ত্ব। এখানে আমরা 4টা আগে দেখে নিব, তারপরে আমরা আলোচনায় যাব। ধ্বনিতত্ত্বের 3টি ভাগ: উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব, মূল ধ্বনিতত্ত্ব, শ্রুতিগত ধ্বনিতত্ত্ব। রূপতত্ত্বের প্রথমত 2টি ভাগ: গঠনগত, অর্থগত। গঠনগত আবার 3টি ভাগ: মুক্ত রূপমূল, বদ্ধ রূপমূল, জটিল রূপমূল। অর্থগত ভাবে 2টি ভাগ আছে: সাধিত রূপমূল, সম্প্রসারিত রূপমূল। এরপরে আমরা দেখব বাক্যতত্ত্বের 4টি। বাক্যতত্ত্ব 2 ভাগে বিভক্ত। প্রথমত গঠনমূলক, রূপান্তরমূলক। বাগর্থ তত্ত্বের ভাগটা আমরা দেখব। প্রথমত বাগর্থ তত্ত্ব 2 ভাগে বিভক্ত: লাক্ষণিক তত্ত্ব, বাগর্থ তত্ত্ব। লাক্ষণিক তত্ত্ব আবার 3 ভাগে বিভক্ত: বাক্য গঠন বিধি, বাগর্থ তত্ত্ব, প্রয়োগবাদ। তো প্রথমে আমরা যে ভাগটির কথা বলেছি সেটি হচ্ছে ক, ধ্বনিতত্ত্ব। আমরা আগে চার্টে দেখেছি। ধ্বনিতত্ত্ব সম্পর্কে আগে আলোচনা করব। ক, ধ্বনিতত্ত্ব সাংগঠনিক পদ্ধতিতে একটি ভাষার ধ্বনি সংগঠন ও বিশ্লেষণকে ধ্বনিতত্ত্ব বলে। ভাষার ক্ষুদ্রতম একক হলো ধ্বনি। সে কথা আমি তোমাদের আগেই বলেছি। ভাষার এই মৌল উপাদানের কোনো অর্থদ্যোতকতা গুণ না থাকলেও অর্থ প্রকাশক বৈশিষ্ট্য বিদ্যমান। ধ্বনিতত্ত্বের ধ্বনির গঠন, বিকৃতি ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন প্রক্রিয়ায় ভাষার ধ্বনি বিচার করা হয়ে থাকে। এগুলোর মধ্যে প্রধান হলো উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব, মূল ধ্বনিতত্ত্ব, শ্রুতিগত ধ্বনিতত্ত্ব। উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব ভাষার উচ্চারণগত ত্রুটি বিচ্যুতি থেকে পরিত্রাণ এবং সঠিকভাবে পাঠন পঠনে উচ্চারণীয় ধ্বনিতত্ত্ব কাজ করে থাকে। এখানে বাক প্রত্যঙ্গের সহায়তা ধ্বনি গঠন, ধ্বনির পরিবর্তন ও সম্প্রসারণ ইত্যাদি বিষয় পর্যালোচনা করা হয়। মূলধ্বনিতত্ত্ব। মূলধ্বনিতত্ত্বে ধ্বনির উচ্চারণগত প্রক্রিয়ার পরিবর্তে ভাষায় যেভাবে ধ্বনি ব্যবহৃত হয় তার সাহায্যে মূল ধ্বনির বিচার অন্তর্ভুক্ত।
সঠিক ধ্বনিমূল শনাক্তকরণ, ধ্বনির উচ্চারণীয় প্রকৃতির পরিবর্তে ব্যবহৃত ধ্বনির বৈশিষ্ট্য, বিন্যাস প্রভৃতি নানাভাবে বিশ্লেষণ মূলধ্বনি তত্ত্বের প্রধান আলোচ্য বিষয়। শ্রুতিগত ধ্বনিতত্ত্ব। শ্রুতিগত ধ্বনিতত্ত্বে ধ্বনি গঠনের সময় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের সংস্পর্শে মুখ বিবরের মধ্যে অবরুদ্ধ বাতাসের চাপ সৃষ্টি হয়, আর এ চাপের কারণে বিভিন্ন ধ্বনি গঠনের সময় যে তরঙ্গ সৃষ্টি হয় তার বিভিন্ন ধারিক পর্যালোচনা শ্রুতিগত ধ্বনিতত্ত্বের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখব খ, রূপমূল তত্ত্ব। মূলধ্বনি হচ্ছে অর্থহীন ক্ষুদ্রতম ভাষাতাত্ত্বিক উপাদান। মূলধ্বনি সংযুক্তিকরণের মাধ্যমে ভাষার ক্ষুদ্রতম অর্থবোধক উপাদান গঠিত হয়। এই অর্থবোধক উপাদানগুলো চিহ্নিতকরণ রূপ বিদ্যমান। যখন কতগুলো ধ্বনি সহযোগে একটি ভাষাতাত্ত্বিক উপাদান গঠিত হয় এবং তার মাধ্যমে অর্থ প্রকাশিত হয় তখন তা রূপমূল রূপে চিহ্নিত। রূপমূলগুলো ক্ষুদ্রতম ভাষাতাত্ত্বিক উপাদান রূপে স্বীকৃত হলেও এর সাথে বিভিন্ন প্রকার প্রত্যয় বিভক্তি যুক্ত হয়ে ভিন্ন শ্রেণীর অর্থ প্রকাশের সাহায্যে অর্থের বিস্তার ঘটায়। গঠনের দিক থেকে রূপমূলগুলো বিভিন্ন পর্যায়ের হয়, যথা মুক্ত রূপমূল, যে রূপমূল অন্য রূপমূলের সাহায্য ছাড়া ব্যবহৃত হতে পারে, যার নিজস্ব অর্থ বিদ্যমান এবং ক্ষুদ্রতম অংশে বিভাজ্য নয় তাকে মুক্ত রূপমূল বলা হয়, যেমন দোকান, বাজার, ইট ইত্যাদি। বদ্ধ রূপমূল, যে রূপমূলের নিজস্ব অর্থ আছে এবং ক্ষুদ্রতম অংশে বিভাজ্য নয় কিন্তু যেগুলি স্বাধীনভাবে ভাষায় ব্যবহৃত হতে পারে না, মুক্ত রূপমূলের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়। এই শ্রেণীর রূপমূল বদ্ধ রূপমূল রূপে পরিচিত। বৃহত্তর রূপমূল, মুক্ত রূপমূলের সাথে মুক্ত বা বদ্ধ রূপমূলের সংযুক্তির মাধ্যমে বৃহত্তর রূপমূল গঠিত হয়, যেমন গাং, চিল। এখানে গাং বদ্ধ, চিলও বদ্ধ। এছাড়া অর্থগত দিক প্রকাশের দিক থেকে বিচার করে রূপমূলগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, যথা সাধিত রূপমূল, যখন মুক্ত রূপমূলের সাথে প্রত্যয় বিভক্তি যুগে গঠিত রূপমূল ব্যাকরণগত বিভিন্ন পদবিন্যাসের অর্থগত দিক প্রকাশ করে তখন এই শ্রেণীর রূপমূলকে সাধিত রূপমূল বলে। সম্প্রসারিত রূপমূল, মুক্ত রূপমূলের সাথে বদ্ধ রূপমূলের সংযুক্তির মাধ্যমে ব্যাকরণগত সম্পর্ক প্রকাশক রূপমূলকে সম্প্রসারিত রূপমূল বলে। সাধারণত মুক্ত রূপমূলের সাথে প্রত্যয় বিভক্তি সংযুক্তির পর প্রকরণগত দিকের সাহায্যে নতুন নতুন রূপমূলের গঠনগত দিক নির্দেশ করা হয়। গ, বাক্যতত্ত্ব। বাক্য হচ্ছে ভাষার বৃহত্তর উপাদান। ধ্বনির সাহায্যে রূপমূল এবং রূপমূল সহযোগে বাক্য গঠিত হয়। ভাষার বাক্য সংগঠন বিশ্লেষণকে বাক্যতত্ত্ব বলে। বাক্যের গঠন ও সম্পূর্ণ মনোভাব প্রকাশক হিসেবে তার গুণাগুণ সম্পর্কিত পঠন পাঠন এখানে স্থান পায়। বাক্যতত্ত্বে রূপমূল বা রূপমূল সমবায়ে গঠিত শব্দগুলোর পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করা হয়। বাক্যতত্ত্বের দুটি ভাগ, যথা গঠনমূলক বাক্যতত্ত্ব, রূপান্তরমূলক বাক্যতত্ত্ব। গঠনমূলক বাক্যতত্ত্ব। গঠনমূলক বাক্যতত্ত্বে রূপমূলের পারস্পরিক সন্নিবেশজনিত গঠনের ফলে বাক্য কাঠামো যেভাবে গঠিত হয় তার বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। যেমন, বুড়ো লোকটা লাল টুপি পরেছে। এ বাক্যে 5টি রূপমূল আছে এবং প্রথম, দ্বিতীয় রূপমূল আর তৃতীয় ও চতুর্থ রূপমূল একে অপরের সাথে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত। রূপান্তরমূলক বাক্যতত্ত্ব। বিশিষ্ট ভাষাবিজ্ঞানী চমস্কি রূপান্তরমূলক সৃষ্টিশীল পদ্ধতির অবতারণা করে বিভিন্ন সূত্রের সাহায্যে বাক্যতত্ত্ব বিশ্লেষণ করার প্রক্রিয়া নির্দেশ করেন। এই পদ্ধতি রূপান্তরমূলক পদ্ধতি নামে পরিচিত। বাগর্থতত্ত্ব, যেটাকে ইংরেজিতে সিম্যান্টিক্স বলা হয়। ভাষাতত্ত্বে বাগর্থতত্ত্ব একটি গুরুত্বপূর্ণ শাখা। বিশেষত রূপমূল ও বাক্যতত্ত্বের পারস্পর্য বিশ্লেষণের ক্ষেত্রে এটি অপরিহার্য মাধ্যম।
রূপমূল ও বাক্যের অর্থগত দিকটি নানামাত্রিক পর্যায়ে বাগর্থতত্ত্বে আলোচিত ও প্রকাশিত হয়। বাগর্থতত্ত্বের একাধিক শাখা রয়েছে। প্রথমত একে দুটি শাখায় বিভক্ত করা যায়, যথা লাক্ষণিক তত্ত্ব ও বাগর্থতত্ত্ব। লাক্ষণিক তত্ত্ব, লাক্ষণিক তত্ত্বের চিহ্ন ও প্রতীকের আলোচনা অন্তর্ভুক্ত। লাক্ষণিক তত্ত্ব আবার তিনটি শাখায় বিভক্ত, যথা বাক্য গঠনবিধি, বাগর্থতত্ত্ব ও প্রয়োগবাদ। বাক্য গঠনবিধি, দর্শনশাস্ত্রে লাক্ষণিক তত্ত্বের চিহ্ন ও প্রতীকের আলোচনা অন্তর্ভুক্ত। এখানে মানবিক ও কৃত্রিম ভাষার পর্যালোচনায় মুখ্য। বাক্য গঠনবিধিতে অর্থকে মূল্যায়ন না করে নানাবিধ চিহ্নের আলোচনায় প্রাধান্য পেয়ে থাকে। বাগর্থতত্ত্ব বা সিমেন্টিক্স, লাক্ষণিক তত্ত্বের দ্বিতীয় শাখার নাম বাগর্থতত্ত্ব। এ তত্ত্বে অর্থের দিক থেকে ভাষাতাত্ত্বিক চিহ্নের আলোচনা অন্তর্ভুক্ত। বাগর্থতত্ত্বে রূপমূলের অর্থবিন্যাস ও অর্থ পরিবর্তনের কারণ নির্ণয়ে গুরুত্ব দেওয়া হয়। রূপমূলের অর্থ পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় দার্শনিক ও ভাষাতাত্ত্বিক দিক প্রয়োগ করা হয়। প্রয়োগবাদ, বাগর্থতত্ত্বের তৃতীয় শাখা প্রয়োগবাদ। এ শাখায় ব্যবহৃত বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করা হয়। তো প্রিয় শিক্ষার্থী, উপর্যুক্ত আলোচনা থেকে একথা স্পষ্ট হয় যে বাংলা ভাষার ধ্বনি, শব্দ, বাক্য ও অর্থ প্রভৃতির ব্যাখ্যা ও বিশ্লেষণ ও পর্যালোচনার ক্ষেত্রে ভাষাতত্ত্বের শাখাগুলোর ভূমিকা অনস্বীকার্য। আর এই শাখাগুলোকে যথাযথ ও ব্যাকরণ শুদ্ধ প্রয়োগের মাধ্যমে ভাষাকে সহজ সরল ও অর্থবহ করে তোলা সম্ভব। অন্যথায় ভাষার সাহায্যে সম্পূর্ণ মনোভাব প্রকাশ ব্যাহত হয়। তো প্রশ্নের আলোচনা এখানেই শেষ হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কয়েকটা শব্দ বারবার পেয়েছি, যেমন রূপমূল। রূপমূলটি কী আসলে? মূলত শব্দের এমন একটা পর্যায় যেটা ভাঙলে বর্ণ ছাড়া অর্থ পাওয়া যায় না, সেই মূল পর্যায়ে শব্দের যে মূল, সেটাকে রূপমূল বলা হয়েছে। মূলত এই আলোচনায় আরও কিছু বিষয় এসেছে, যেমন ভাষা। তো ভাষাটা কিভাবে সৃষ্টি হচ্ছে আমরা বলেছি, ভাষার মূল একক হচ্ছে ধ্বনি। কতগুলো অর্থবোধক, আমরা যখন কথা বলি কতগুলো চিহ্ন মিলে কতগুলো ধ্বনি হয়, এবং কতগুলো অর্থবোধক ধ্বনি মিলে একটা শব্দ হয়। কতগুলো অর্থবোধক শব্দ মিলে যখন একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ পায় তখন তাকে বাক্য বলা হয়। এবং আমরা এই যে অর্থ বলছি এখানে সিমেন্টিক, যেটা ভাষার যে বিভিন্ন দিক আলোচনা করি, আমরা বাগধারা পড়েছি, প্রবাদ প্রবচনের প্রয়োগ পড়েছি, এগুলো বাংলা ভাষায় বিশিষ্টার্থক প্রয়োগ। তো এগুলো যে অর্থ বহন করে সেই অর্থে আমরা অর্থের ব্যাখ্যাটা পড়েছি। তো ধ্বনির আলোচনাকে ধ্বনিতত্ত্ব বলা হয়, শব্দের আলোচনাকে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বলা হয়, যেখানে বাক্যের আলোচনা হয় সেটাকে বাক্যতত্ত্ব বলা হয়, আর বিশিষ্টার্থক প্রয়োগে ভাষার অর্থের যে প্রকাশগুলো আমরা আলোচনা করি তাকে বাগর্থতত্ত্ব বলা হয়। এই হচ্ছে মোটামুটি এই অধ্যায়ে আলোচনার যে বিষয়গুলো, যেগুলো তোমরা বুঝবে না হয়তো, এই জন্য আমি বুঝিয়ে দিলাম। তো তোমরা এই ধ্বনিতত্ত্ব ও ভাষাতত্ত্বের যে প্রশ্নগুলো আছে, যে বিষয়গুলো আছে, সেগুলো তোমরা একটু পড়বে, সিলেবাসটা আগে পড়বে। সিলেবাসটা পড়ার পরে যে যে অনুষঙ্গগুলো তোমাদের কাছে মনে হয় যে তোমরা পারতেছো না, আমাকে ইনবক্স করবে, আমাকে জানাবে, সেই অনুযায়ী আমি পরবর্তী ক্লাসগুলো করব। তোমরা হাসি খুশি থাকো, ক্লাসগুলো ভালো করে করো এবং বইগুলো ধরো। তোমাদের মোট 9টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টের সিলেবাসগুলো দেখো, বইগুলো পড়ো এবং সেই অনুযায়ী আমাদেরকে জানাও, আমরা তোমাদেরকে সেভাবে ক্লাসের ব্যবস্থা করে দেব। তো ভালো থাকো, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদেরকে।